এই জিনিসের জন্য কোনো যোগ্য লাগে না রে। যে বা যিনি ব্যবসার কাজে ওনাকে ব্যবহার করতে চান, দেবী ওনার উপরেই ভয়ানক ক্রোধিত হন এবং তিনি কালান্তক মৃত্যু হয়ে নেমে আসেন ওনার উপর। একটা ছোট্ট অন্ধকার ঘরের ভিতরে বসে আছেন একজন রোগা চিমসে চেহারার কাপালিক। সারা মুখে আর অঙ্গে ছাইভস্য মাখা, কপালে সিঁদুরের 3টে তিলক কাটা, মাথা ভর্তি লম্বা ঝাঁকড়া চুল আর মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল। দুটো গাল প্রায় ভেঙে ভিতর দিকে ঢুকে গেছে। একটা চোখ পাথরের সাদা, পরনে এবং গলায় রুদ্রাক্ষের মালা এবং কানে আংটা জাতীয় কি একটা পরানো। কবজিতে বেশ কিছু তাগা তাবিজ এবং রুদ্রাক্ষ বাঁধা, আর নিম্নাঙ্গে একটা ময়লা কালো ধুতি। চোখের দৃষ্টি তীব্র তির্যক আর কটু উগ্রতায় পূর্ণ। সামনের হলদে আলো দাউ দাউ করে জ্বলছে, আর উল্টো দিকে বসে আছে আরো একজন মানুষ। সারা ঘরের মেঝেতে ছড়িয়ে আছে সাদা চাল, আর মাঝে মাঝে অসংখ্য লালচে ফুল। আগুনের ওপর তিনি আরো কিছুটা ঘি ঢেলে বললেন, যে বাড়িতে তিনি অধিষ্ঠান করবেন সেই বাড়ির পিছনের বাস্তুতে একটা নোংরা মাটির ঢিবি ফুলে ফেঁপে উঠবে। মরার মতো গন্ধ বেরিয়ে আসবে সেখান থেকে। পোড়া তেল আর চাল ছড়ানো থাকবে চারপাশে। পড়ে থাকবে বেশ কিছু চড়াই পাখির মৃতদেহ, আর মাছির দল ভন ভন করে ঘুরবে। আর শেষ রাতের আগের রাতে সেই জায়গায় স্তিমিত আলো জ্বলবে। তবে এর থেকে মুক্তির একটাই উপায় আছে। তিনি পুরোপুরি আবির্ভূত হওয়ার আগে কেউ যদি স্বেচ্ছায় নিজেকে ওনার কাছে সমর্পণ করে তবেই। আমাদের শাস্ত্রে একটা বিশেষ মৌখিক নাম আছে, এক জটাতন্ত্র। তবে তার অনেক পদ্ধতি আছে, সেই সব তোর জেনে লাভ নেই। এবারে বুঝলি, তোকে শুধু পূজারীকে বোঝাতে হবে দেবীকে জাগরিত করে তোলার জন্য। কিরে বল, পারবি তো? সামনে বসা মানুষটি কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তিনি এবারে আগুনের উপরে অল্প করে জল ঢেলে আগুন নেভাতে নেভাতে বললেন, বল, আর কিছু জিজ্ঞাসা আছে তোর? সামনে বসা মানুষটি কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে না জানালো। তিনি প্রস্থানের অনুমতি দিলে সে দরজা অবধি হেঁটে গেল। তখনই তাকে পিছন থেকে ডেকে তিনি আবারও বললেন, একটা কথা মাথায় রাখিস, দেবীর কাছে তুই হবি যজমান, কারণ তোর সূত্রেই দেবী পূজারীর জীবনে আবির্ভূত হবেন। শাস্ত্রে বলে, দেবীর আগমনের সময় নিজের চোখের কোণায় যজমানের ভাগ্যকে লিখে আনে। যদি পূজারীকে কেউ দেবীর কাছে ভোগ হওয়া থেকে আটকে দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু দেবী তোকে। মানুষটা আর কোনো উচ্চ বাচ্চা না করেই একটা মৃদু হাসি হেসে দরজাটা আবার বন্ধ করে সোজা কটকট করে এসে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল ওনার দিকে। তিনি মৃদু হেসে অনেকটা কাশতে কাশতে একদলা থুতু ফেলে বললেন, আমায় আর দেখাতে হবে না, আমি যা দেখার তোকে প্রথমবার দেখেই বুঝে নিয়েছি। আপাতত তোর বৃহস্পতি তুঙ্গি, কিন্তু তাও তাও আমি তোকে বারণ করছি, এই কাজ করিস না। করলে তোর জীবনে বিপদ নেমে আসবে, আর তখন তোকে আমিও বাঁচাতে পারবো না। এই রুদ্র ভৈরব কাপালিকের কথা কখনো মিথ্যে হয় না। যা যা, এবারে যা।
চারুকলা অনুষদের 2025 বছরের আজকের শেষ দিন। প্রত্যেক বছরের জন্য এখানে বছরের শুরু থেকে বিভিন্ন শিল্পীর হাতের আঁকা ছবি জমা নেওয়া হয়। না, এখানে কোনো রং ব্যবহার করা হয় না, কেবল সাদা পৃষ্ঠায় চারকোল এবং পেন্সিলের ব্যবহারের ছবি। প্রত্যেক বছরই বাছাই করা সেরা 20টা ছবি সেখান থেকে অন্য রাজ্যে পাঠানো হয় অকশনের জন্য। তার থেকে 50 ভাগ পায় চিত্রশিল্পী নিজে। আর এই অকশনের মধ্যে যে 3জনের ছবি সব থেকে বেশি দামে বিক্রি হয়, সেই 3জন সেরার জন্য বছরের শেষের দিন আয়োজন করা হয় এক বিশেষ পুরস্কার এবং সাম্মানিক প্রদর্শন। তবে এখানে একটা বিষয় সবসময় স্থির থাকে, প্রথম 3জন সেরার মধ্যে প্রথম স্থানটা সবসময় একজনেরই দখলে থাকে, আর্য ভৌমিক। উত্তর কলকাতার পুরনো জমিদার বংশের ছেলে, তবে এখনো অবধি বাপের অঢেল সম্পত্তির জোয়ারে জীবনটা পুরোপুরি ধূলিসাৎ করে দেয়নি, বরং নিজের চেষ্টায় একটা পরিচয় বানিয়েছে। কলকাতার বিভিন্ন নামকরা আর্ট গ্যালারিতে তার হাতের আঁকা ছবি শোভা পায়। যাই হোক, রাস্তা থেকে সরে গেলাম। তবে শুধু প্রথম স্থান নয়, দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও দুজনই থাকে। তবে তাদের মধ্যে কে দ্বিতীয় হবে আর কে তৃতীয়, সেই নিয়ে অনিশ্চয়তা আছে। এরা দুজন হলো শিল্পা মুখার্জি এবং নিলয় সোম। দুজনেই আর্যর বন্ধু স্থানীয়, একজন প্রেমিকা আর একজন বাল্য বন্ধু। 3জনেই একসাথে ফাইন আর্টস থেকে পড়াশোনা করেছে। তবে 3জন ওপর থেকে বেশ প্রগাঢ় বন্ধুত্ব দেখালেও আর্য বেশ ভালো করেই জানে যে নিলয় ভেতরে ভেতরে প্রতিবারও প্রথম হওয়াটাকে মেনে নিতে পারে না। সে তো একবার রাগ করে ক্ষোভের বশে মিডিয়ার সামনে বলেই ফেলেছিল, নিলয়বাবু, নিলয়বাবু, প্রতি বছর এই প্রতিযোগিতায় আপনি সবসময় দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে এসেছেন। প্রথম স্থান অধিকারের বিষয়টি নিয়ে আপনি যদি কিছু বলেন। আমার মনে হয় ওই জাজেস প্যানেলে যারা বসে আছেন আর্যর কাছে তাদের অনেক গোপন জিনিস রয়েছে। হ্যাঁ, তাই প্রতিবার আর্যই প্রথম হয়। পরে অবশ্য নিলয়ের এই বক্তব্যকে আর্য খেলার ছলে হেসে উড়িয়ে দিয়েছিল। আরে আরে না 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 না, ওদের কারোর গোপন ভিডিও নেই, আছে নিলয়ের গোপন ভিডিও। তাই আমার আঁকাগুলো আসলে নিলয় আঁকে আর ওরগুলো আমি। কাজ শেষ হয়ে গেলে পাল্টাপাল্টি করে নিই। আসলে ও আমার থেকে অনেক বড় শিল্পী। দুজনের মধ্যে এহেন তীব্র প্রতিযোগিতা থাকলেও তৃতীয় প্রাণী শিল্পার এ বিষয়ে কোনো হেলদোল নেই। সে তার ভালোবাসার মানুষকে নিয়েই খুশি। আর্যর জীবনে আর কেউ নেই এখন। শিল্পার এক দাদা আছে কেবল, তবে সেও শিল্পার বাবা মা মারা যাওয়ার পরে প্রায় বছর 10 হলো বাড়ি ছাড়া। কোথায় যে আছে, কি অবস্থায় আছে, কেউ জানে না। সুতরাং এক কথায় শিল্পাও একাকী। তার কাছে আর্যই একরকম ধ্যান জ্ঞান। সে প্রথম হলেই শিল্পা খুশি হয়। এবছরও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সকলে যখন আর্যকে ফুলের মালা এবং ক্যামেরার লেন্সে বাঁধতে চাইছে, তখন অন্য এক কোণে আলাদা হয়ে রঙ্গতামাশা দেখছিল নিলয়। রাগে গজগজ করতে করতে হাতে ধরে থাকা মেডেলটাকে চেপে ধরে নিজের মনে মনেই সে বলে উঠল, ঠাকুর, এভাবে আর কতবার তুমি আমায় আমার যোগ্য জায়গা থেকে দূরে রাখবে? 10টা বছর পার করে ফেললাম এই নিয়ে। সেই এক কেস বারবার হয়েই আসছে। যাই হয়ে যাক না কেন, 2026-এর ওই জায়গায় যদি আমি না থাকি তো আমি 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 জীবনের মতো ছবি আঁকাই বন্ধ করে দেব। নিলয় সোমের মুখের কথার নড়চড় হয় না সালা। কাউকে কিছু না জানিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে এলো। পিছনের এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখল এতক্ষণে আর্য বাইরে চলে এসেছে, কিন্তু শিল্পা তার গাড়িতে উঠে পড়েছে। কি মনে হতেই নিলয় চুপচাপ তাদের গাড়ির কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এখনো তাদের গাড়ির সামনে কেউই এসে পৌঁছয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন বলেছেন সেরকম ভাবেই কাজ হবে। গোপনে শিল্পা ফোনের মধ্যে কার সাথে ফিসফিস করে কথা বলছে। কান পেতে শুনতে থাকলো নিলয়। সবটা শোনা শেষ হলে শিল্পা ফোনটা রেখেছে ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘটা গরম করে ডেকে উঠল একবার।
একটা চোরা হাসির স্রোত খেলে গেল নিলয়ের মুখে। এবার গাড়ির সামনে এসে নিজে আত্মপ্রকাশ করে বেশ স্বাভাবিকভাবেই সে জিজ্ঞাসা করল, কি আঁকবে বলে ঠিক করলে নেক্সট ইয়ার? সেটা আমাদের পার্সোনাল চয়েস হয় বলেই তো জানি। তা তুই আজকাল তোর টপিক আবার সবার সাথে শেয়ার করছিস নাকি? আর কি হবে, ফার্স্ট তো তোর বয়ফ্রেন্ড, আর তুই বা আমি কেউ সেকেন্ড আর থার্ড। তাই ভাবলাম এবার নিজেদের মধ্যে ট্রান্সপারেন্সিটা বাড়ানো দরকার। কে ফার্স্ট হবে তার উপর তো কিছু যায় আসে না। আর তাছাড়া আমি এখনো কিছু টপিক ঠিক করিনি রে। টপিক নিয়ে আরো একটু স্টাডি করতে হবে। সে ঠিক আছে, বাড়ি যাবি তো নাকি? উঠে পড় উঠে পড়, তোকে নামিয়ে দিচ্ছি সল্ট লেকে। না থাক, তোরা মিয়া বিবি যা, দেখ ওর স্বয়ংবর কখন শেষ হয়। টাটা, কেমন? গুড নাইট। নিলয় সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার মুখে একটা ক্রূর তির্যক হাসি খেলে গেছে তখন। মনে মনে ভাবছে শিল্পা নিজের অজান্তেই তাকে টপিক দিয়ে দিয়েছে। পরের বার কিভাবে আর্য প্রথম হয় সেটাও সে দেখে নেবে। এদিকে শিল্পা গাড়ির সাইড মিরারে দেখতে পাচ্ছে আর্যকে একদল মেয়ে অটোগ্রাফের জন্য প্রায় মাছির মতো ধরে কিলবিল করে ছেঁকে ধরেছে। বিরক্তি সহকারে তারও মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, ডিসকাস্টিং। পেনিটোলানের একটা পুরনো বাড়ির দরজায় সকাল সকাল কলিং বেল বাজল। দরজা খুলে নিলয় দেখল মুখে চিরাচরিত এক চিলতে হাসি নিয়ে সুখেন মাস্টার দাঁড়িয়ে আছেন। সুখেন মাইতি, তিনি নিলয়ের আর্টের টিচার, আবার একধারে ইতিহাসের অধ্যাপকও বটে। বয়স আন্দাজ 55-এর কাছাকাছি, মাঝারি গড়নের, আর চুলগুলো ঘন ধূসর রঙের। নতুন বছরের এই সময়টায় নিলয় যে আঁকা শুরু করে সেটা তিনি জানেন। আজকেই তার প্রথম দিন। তিনি হাসতে হাসতে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, কে হলো? হ্যাঁ, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছো নাকি? না না, এখন সেভাবে করিনি। আসুন আসুন, আপনি ভিতরে আসুন। তাহলে নিলয় বাবু, তোমার জামায় চারকোলের দাগ লাগলো কি করে? কি করে? ওই সবে আউটলাইন আর একটা বেস তৈরি করেছি জাস্ট। সুখেন মাস্টারের সাথে তার এই হৃদ্যতা সেই কলেজ জীবন থেকেই। আর্য এবং শিল্পা দুজনেই ওনার ছাত্রছাত্রী হলেও তিনি বিশেষভাবে বেছে নেন নিলয়কে। তার একটা বড় কারণ, নিলয়ের ঠাকুরদার কাছে তিনি নিজে আঁকা শিখেছিলেন। তাই শুধু গুরু শিষ্যের জায়গায় সম্পর্কটা আটকে নেই, অনেকটা এই বাড়িরই লোকের মতো হয়ে গেছেন তিনি। বিয়ে থা করেননি, সাংসারিক বিষয়ে উদাসীনতাই তার মূল কারণ, এবং তিনি অকৃতদার। ভিতরে ঢুকে নিলয়ের ওয়ার্করুমে ঢুকলেন। চারিদিক বেশ কয়েকটা সিলুয়েট ক্যানভাসে ছেয়ে আছে। চারপাশে নোংরা জামা কাপড়, রং তুলি পেন্সিলের প্যালেট আর চারকোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমায় বলেছিলাম, বলেছিলাম ঘরটা পরিষ্কার করে রাখবে। যে জিনিস তোমার মুখে খাবার তুলে দিচ্ছে তাকে তাকে একটু যত্ন করে রাখতে শেখো নিলয়। না মানে স্যার, পরিষ্কারই ছিল। এই সকালে উঠে একটু কাজ শুরু করলাম, আবার এরকম হয়ে গেল। সুখেনবাবু অবাক হয়ে গেলেন নতুন শুরু করা নিলয়ের কাজটার দিকে তাকিয়ে। সাধারণ থিম আর্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা শিল্পীরা অ্যাবস্ট্রাক্ট করে রাখে, কিন্তু এর বেসটা একটু অন্যরকম। অনেকটা দীর্ঘ কালচে আগুনের মতো করে ব্যাকগ্রাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে, আর তার মাঝখানে দুটো চোখের আউটলাইন করা হয়েছে। নিলয়ের এই এক বিশেষ গুণ, যে কোনো ছবির মাঝখান থেকে একদম সেন্টার পয়েন্ট থেকে আঁকা শুরু করে, তারপরে একটু একটু করে আশেপাশে স্প্রেড করতে থাকে ছবিটা। তিনি জিজ্ঞেস করলেন, তা কিসের ছবি আঁকছো এবছর? স্যার, এবছরের ছবিটা একটু স্পেশাল। আমি আগে ভাগে কিছু বলতে চাই না, একেবারে শেষ করে তারপর দেখবেন চিনতে পারছেন কিনা। কি থিম দেওয়া হয়েছে এবারে তোমাদের? মানে এমন কিছু যেটা একদিকে ছুটে চলেছে কিন্তু পিছনে ব্যাক করে আসতে পারবে না। আর্য সিলেক্ট করেছে শুনেছি মৃত্যু, আর
শিল্পা করেছে জীবন, আর শেষমেশ আমি এইটাই। এটা কি সেটা আমি এখন বলবো না স্যার, ওটা সবার জন্য সারপ্রাইজ। নিলয় সেদিন কিছুতেই সুখেন মাস্টারকে কিছুই জানালো না। তিনি এক কাপ চা খেয়ে ছোটখাটো একটা আড্ডা মেরে চলে গেলেন। তবে আসল ঘটনা ঘটল সেদিন রাতে। খাওয়া দাওয়ার পরে আরেকবার ক্যানভাসে হাত দেবে বলে স্থির করল সে। ড্রয়ারে লুকিয়ে রাখা ছোট্ট পুঁথিটা বের করে আনল। কলেজ স্ট্রিটে খুঁজে খুঁজে মাথার ঘাম পায়ে ফেলে শেষমেশ এই পুরনো বাঁধানো বইটা খুঁজে পেয়েছে একটা ছোট্ট গলির ভিতরে, চোখে না পড়া দোকানের ভিতর থেকে। ক্যানভাসে হাত দিতেই তার মনে হলো কিরকম একটা গন্ধ নাকে আসছে, অনেকটা পোড়া পোড়া ঝাঁঝালো একটা গন্ধ। রান্নাঘরে গ্যাস খোলা আছে নাকি? বন্ধ করলাম বলেই তো মনে হলো। উঠে গিয়ে সে আবারও দেখে এলো, না, গ্যাস তো বন্ধ রয়েছে, তবে রান্নাঘরে গন্ধটা পাওয়া যাচ্ছে না। তাহলে কোথা থেকে গন্ধটা পেল সে? অদ্ভুত বিষয়। কিছু বুঝতে না পেরে আবারও ঘরে ফিরে আসতেই গন্ধটা আবার তার নাকে লাগলো। ঘরের মধ্যে তো পোড়া কিছু নেই, তাহলে গন্ধটা? মুহূর্তের মধ্যেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দিল কিছু একটা ঠিকঠাক নেই এখানে। নজর ঘোরালো সোজাসুজি ছবিটার দিকে। আরে, এতক্ষণ তো সে খেয়ালই করেনি তার ছবিটার আঁকা পরিবর্তন করা হয়েছে। সে শুধুমাত্র আগুনের মধ্যে বড় একটা চোখের হালকা রেফারেন্স এনেছিল, কিন্তু এখন তো সেই চোখটা সম্পূর্ণ উজ্জ্বল আর তেজদীপ্ত, ঠিক ঠিক তার ওই ছোট্ট বইয়ের ভিতরে ছবিটার মতো। প্রখর ক্রূর দৃষ্টিতে যেন তারই দিকে তাকিয়ে আছে চোখটা। আর নিলয় এও বুঝতে পারল যে একটু আগে পোড়া গন্ধটা সেই ছবি থেকেই আসছিল। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? এই ছবিটা থেকে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস নিলয়ের চুল স্পর্শ করে গেল, আর শরীরটাও বেশ দুর্বল দুর্বল লাগছে তার। কিন্তু কোনো এক অজানা কারণে ব্রাশটা হাতে তুলে নিল সে। তারপর বলল, আজকের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা শেষ করে রাখলে কাজটা কাজটা অনেকটা এগিয়ে যাবে। নিলয় লক্ষ্য করল তার হাতটা কাঁপছে। সামনের চোখ দুটোর দিকে সে আর তাকিয়ে থাকতে পারছে না। কিন্তু কিন্তু এরকম কেন হচ্ছে? নিজেকে দাঁড় করিয়ে রাখাও আর তার সম্ভব হচ্ছে না। চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে তার। কোনো মতে টলমলে ভঙ্গিতে বইটা আবার আগের জায়গায় ঠুকিয়ে রেখে ক্যানভাসটা ঠেকে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল সে। এক রাশ গাঢ় অন্ধকার তার দু চোখ জুড়ে নেমে এলো। সকাল হতেই জানলা দিয়ে মিঠে রোদের আলোটা বন্ধ চোখের ওপর পড়ল আর্যর। ঘুম ভাঙলেও শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে ওর। খাটের পাশে টেবিলের ওপর থেকে চশমাটা পরে নিয়ে একবার নিজের আঁকার ঘরে প্রবেশ করল সে। সামনেই বড় ক্যানভাসটা ঢাকা আছে কালো কাপড়ে। সেটা সরাতেই বেরিয়ে এলো কাল রাতের কাজটা। সবেমাত্র বেসিক লাইট শ্যাডোর ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে। তখনই মনে পড়ল আজ শিল্পা আসবে। এই রে, কাজ তো শুরু করে দিয়েছি, এখন আবার শিল্পা কি আলাদা প্লট বলতে আসবে কে জানে। কাজ শুরুর আগে এসব বলতে পারে না। এদিকে মহারানী আমার এই কাজের টপিকটা চেয়ে বসে আছেন, না দিলেও তো আবার ওনার মুখ ভার হয়ে যায়। হ্যাঁ, ভাল লাগে না। কাজ করতে করতেই সবেমাত্র চায়ের জলটা বসিয়েছে, এমন সময় ফোনটা বেজে উঠল। শিল্পা ফোন করছে এই সাত সকালে। নির্ঘাত আজকে আসতে পারবে না। একটা বিরক্তি নিয়ে আর্য বলল, যদি এই সাত সকালে ফোন করে বলে আজ আসতে পারবে না, আমি বলে দেবো যে আমি কাজে করছি, কতদিন এইভাবে ফেলে রাখবো। এইসব ভাবতে ভাবতে এই ফোনটা রিসিভ করলো সে।
কিছু বলে ওঠার আগেই উপাস থেকে বেশ গম্ভীরভাবে শিল্পার কণ্ঠস্বর ভেসে এলো। ও, তুই উঠে গেছিস? আমার তো ডাউট হচ্ছিল যে উঠেছিস কিনা। বলছি একবার নিলয়ের বাড়ি চলে আয় না। কেন? নিলয়ের বাড়ি কেন আবার? আমার কাজ আছে ভাই। আরে নিলয় চোখ খুলতে পারছে না, ডাক্তার এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। শিল্পা আর্যকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। আর্য কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারল না। নিলয় চোখ খুলতে পারছে না মানে? তার জন্য তো ডাক্তার ডাকলেই হয়ে যেত। আবার আমাদের যাওয়ার কি দরকার ছিল? এই মেয়েটার সবকিছুতেই আগ বাড়িয়ে বাড়াবাড়ি কিছু না করলে হয় না। অগত্যা আর্য সব কাজ ফেলে রেখে বেরিয়ে পড়ল নিলয়ের বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ি যাওয়ার রাস্তাতেই শিল্পার সঙ্গে দেখা হয়ে গেল আর্যর। আরে সকালে ওকে ফোন করেছিলাম, ভাবলাম ওকে নিয়ে তোর বাড়িতে আসবো প্লট বলতে। ও তো ফোন তুলে বলল সকাল থেকে ওর নাকি চোখে অসম্ভব জ্বালা করছে, তাকাতেই পারছে না। আমরা দুজন একবার যেন ওর বাড়িতে যাই। এটা কি নিলয় বলেছে? হ্যাঁ রে, গলা শুনে তো মনে হলো অবস্থা সিরিয়াস। এরপরে ওরা দুজন আর কোনো কথা বলল না। সোজা নিলয়ের বাড়ি এসে দেখল ডাক্তার বেরিয়ে যাচ্ছেন। ভিতরে সুখের মাস্টার বসে আছে ওর মাথার সামনে। আর্য আর শিল্পা দুজনেই এসে দেখল নিলয়ের দুচোখ বন্ধ। সে দুচোখ চেপে ধরে বসে আছে। তার চোখের কোণা থেকে অল্প অল্প করে লালচে রক্ত পড়ছে। কি অবস্থা ওর? ডাক্তার কি বলে গেল? কি করে হলো এসব? ডাক্তার বলে গেলেন যে চোখের ভেতরের কোনো সমস্যা নেই, বাইরের কোনো কিছুর জন্য রক্ত বেরোচ্ছে। তবে কেন বেরোচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না। কিন্তু কিন্তু চোখ থেকে শুধু শুধু রক্ত বেরোনো ভালো জিনিস না কিন্তু। উনিও তাই বললেন। আর ওই জন্যই শুধু একটা ড্রপ কোনো মতে লিখে দিলেন। আর কিছু ধরতে পারেননি বলে কোনো টাকা পয়সা ছাড়াই চলে গেলেন। শিল্পা এবং আর্য দুজনেই শুনতে শুনতে দেখছিল কিভাবে যন্ত্রণায় ছটফট করছে নিলয়। তবে শিল্পার চোখ মুখ ভয়ে প্রায় কাঠ হয়ে গেল। সেদিন আর বেশি সময় থাকেনি তারা। দুজনেই যে যার বাড়ি চলে গিয়েছিল। তবে আর্য যে বিষয়টা লক্ষ্য করেছিল, শিল্পার চোখে মুখে একটা চাপা অস্বস্তির রেশ ফুটে উঠেছে। সেদিন রাতে যখন অমাবস্যার রাতটা একটু একটু করে কাছে আসতে আসতে আরও এক ধাপ এগিয়ে এলো, তখন আকাশের রূপালী চাঁদের আলোটা প্রায় অর্ধচন্দ্রের বেশি অতিক্রম করে গেছে। ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। সারা শরীর কালো চাদরে ঢেকে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ছোট্ট বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। আশেপাশে কেউ নেই। জোরে জোরে দরজায় ধাক্কানোর শব্দ এলো বাইরে থেকে। ভিতরের মানুষটা ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে কিসের একটা জপ করছিলেন। দরজা খুলতেই তিনি দেখলেন সে আবার এসেছে। তবে এবারে তার চোখে মুখে আগের সেই সাবলীল ভঙ্গিমা আর নেই, বরং ছেয়ে আছে ভয়, একরাশ নিগুড় ও কালচে ভয়ের চিরাস্রোত। মুখে কোনো কথা বলল না সে। তিনি হাসতে হাসতে বললেন, কিরে, বলেছিলাম তো রুদ্র ভৈরব কাপালিকের কথা কখনো মিথ্যে হয় না। সে কালো চাদরের আচ্ছাদন শরীর থেকে খুলে সোজা বাম হাতটা এগিয়ে দিল ওনার দিকে। উনি হাসতে হাসতে পুনরায় নিজের আসনে বসে আগুনের দিকে তীর্যক দৃষ্টি দিয়ে বললেন, দেবী আবির্ভূত হয়েছেন। তোর ভাগ্য আমি দেখতে পাচ্ছি বদলে গেছে। ভাগ্য বদলে গেছে, ভালো নয়। শনি আস্তে আস্তে বৃহস্পতিকে সরাচ্ছে। রাহু বসে আছে এখন। সামনের মানুষটা সাথে সাথে হাতটা সরিয়ে নিল। সে দ্রুত আগের মতোই কালো চাদরটা গায়ে জড়িয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। পিছন থেকে রুদ্রভৈরব কাপালিক অট্টহাসি করতে করতে
চিৎকার করে বলতে থাকলেন, পালাচ্ছিস? পালা 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 পালা! আর পালানোর জায়গা নেই রে তোর, আর পালানোর জায়গা নেই। তুই যেখানেই যাবি ও ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে ও। তোর রক্তের হাতেই তোর মৃত্যু হবে। পালা পালা! আজ প্রায় 2 দিন হতে চলল। নিলয় এখন আর বিছানা থেকে উঠতে পারে না। তার পায়ের থেকে হাঁটু পর্যন্ত সমগ্র অংশ অবশ হয়ে গিয়েছে। সেখানে চামড়ায় একটু একটু করে পচন ধরছে। কথা বলা বন্ধ হয়ে গেছে নিলয়ের। চোখের জায়গাটা এখন কালচে হয়ে প্রায় কালো গর্ত জাতীয় কিছু একটা হয়ে গেছে। সেখানে এখন চাপা চাপা কালচে রক্ত জমাট হয়ে বসে আছে। এদিকে পা থেকে হাঁটু অবধি সারা জায়গায় মাংসই পচন ধরে গেছে। এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে যে ঘরের সুগন্ধে ধূপ জ্বালিয়ে রাখতে হয়েছে। সারা শরীরের মধ্যে কেবল নাক আর মুখটাই ঠিকঠাক চলছে। নিঃশ্বাস চলছে আর মুখ দিয়ে খাবার খাচ্ছে। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এত তরতাজা একটা ছেলে কিরকম অদ্ভুত মৃতদেহের মতো হয়ে গেল। সুখেন মাস্টার তার চারপাশে মশারি আর ধূপ জ্বালিয়ে রেখেছেন। আজ সকালে একবার হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অ্যাম্বুলেন্স আর নিয়ে যেতে পারেনি। বিকেলে একবার ডাক্তার শুভঙ্কর আসার কথা আছে। তিনি নাকি একাধারে ডাক্তার আবার প্যারাসাইকোলজি রিসার্চ করছেন। ফরেনে 2টো বিখ্যাত জার্নাল ওনার নামে প্রকাশ পেয়েছে। তিনি সুখেন মাস্টারের এককালীন বন্ধু। বর্তমানে ক্যান্সার নিয়ে রিসার্চ করছেন নিউ জার্সিতে। 2 সপ্তাহ হলো এখানে ফিরে এসেছেন নিজের বাবার বাৎসরিক কাজের জন্য। ঠিক 8:30টার সময় দরজায় ঠকঠক করে শব্দ হলো। তিনি দরজা খুলে দেখলেন আর্য এসেছে। এত রাতে আর্য কেন হঠাৎ এসেছে তিনি বুঝলেন না। কিন্তু কোনো প্রশ্ন করার আগেই আর্য নিজেই জিজ্ঞেস করল, শিল্পা কি এখানে আছে মাস্টার মশাই? না তো, ও তো আর এখানে আসেনি। আর আসেনি মানে? শেষবার কখন এসেছিল? যখন তুমি এসেছিলে তোমার সাথেই তো এসেছিল, তারপর আর আসেনি। আর্য বেশ কিছুক্ষণ একটু চিন্তিত হয়ে গেল। গত 2 দিন ধরে শিল্পার ফোন সুইচ অফ। কোথায় গেল? তার বাড়ির দরজাতে তালা দেওয়া। কিছুক্ষণ নীরবে থেকে আর্য বিষয়টা সামলে দিয়ে বলল, আচ্ছা মাস্টার মশাই, এখন নিলয় কেমন আছে? নিজেই দেখে যাও। আর্যকে তিনি ভিতরে ঢোকালেন। ঘরের ভিতরে ঢুকতেই একটা উগ্র মিষ্টি ছাঁচালো গন্ধ আর একটা পচা চামড়ার বিকট গন্ধ 2 মিলে এক নাক জ্বালিয়ে দেওয়া গন্ধ নাকে এলো তার। নিলয়ের শুকিয়ে যাওয়া শরীর আর এরকম পচতে থাকা চামড়া দেখে রীতিমতো কাঁচতে কাঁচতে বাইরে বেরিয়ে এলো আর্য। সুখেন মাস্টার একটা স্টিলের ঘটিতে জল সমেত তার দিকে এগিয়ে দিলে সে চোখে মুখে জলের ঝাপটা দিল। নিজেকে একটু ধাতস্থ করেই সে জিজ্ঞেস করল, এত বাজে অবস্থা হচ্ছে, হাসপাতালে দেননি কেন? হুম হুম চেষ্টা করেছিলাম সকালে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারলো না। এত দুর্গন্ধ বেরোচ্ছে। তো তো এখন কি করবেন ভেবেছেন? এভাবে তো আর ফেলে রাখা যায় না। এই লোকাল ডাক্তার তো কিছুই বুঝতে পারলো না। আমার আমার এক বন্ধু আছে, ডাক্তার শুভঙ্কর। ওনারই অপেক্ষা করছি। উনি যা বলবেন তাই করব। ইতিমধ্যেই দরজায় আবার টোকা পড়ল। সুখেন মাস্টার ছুটে গিয়ে দরজা খুললেন। ভিতরে ঢুকলেন এক মাঝবয়সী ভদ্রলোক। গলায় স্টেথোস্কোপ দেখে আর্য বুঝল ইনি ডক্টর শুভঙ্কর। সুখেন মাস্টার সোজা ওনাকে নিয়ে ভিতরে চলে গেলেন। আর্যর পক্ষে আর ওই ঘরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সে অন্য ঘর দেখতে থাকল। এদিকে ডাক্তার শুভঙ্কর মুখে মাস্ক পরে
কথা বলতে বলতে নিলয়কে দেখতে লাগলেন। কবে থেকে শুরু হয়েছে এই জিনিস? বেশি না, এই তো হবে দিন দুয়েক মতো। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি এই কয়েকদিনে? অস্বাভাবিক ঘটনা বলতে? মানে ধরো আশেপাশে বিড়াল মরেছে, বা রান্না করতে করতে রান্না পুড়ে গেছে, বা ধরো বাড়ির চারপাশে নোংরা ময়লা বেশি জমেছে, মাছির উপদ্রব বেড়েছে, কিংবা গ্যাসের গন্ধ। এসব কিছু তো আমি জানি না। ও তো একাই থাকে, এবার ও পেয়েছে কিনা। ডাক্তারবাবু তৎক্ষণাৎ কোনো উত্তর দিলেন না। এদিকে আর্য ঘুরতে ঘুরতে নিলয়ের আঁকার ঘরে প্রবেশ করল। তার ক্যানভাস সাদা ময়লা তেলচিটে কাপড় দিয়ে ঢাকা রয়েছে। সেটা সরাতেই সে অবাক হয়ে গেল। সেখানে আঁকা রয়েছে কেবল একটা চোখ আর হাঁটু পর্যন্ত দুটো পা। পা দুটোর অবস্থান দেখে মনে হচ্ছে নৃত্যরত। একটু একটু করে কাছে এগোলো আর্য। ওই একটা চোখ আর দুটো পায়ের মধ্যে কিরকম অদ্ভুত একটা সামঞ্জস্য। কেউ যেন একটা স্ট্রেট লাইনের ওপর ওই একটা চোখ আর পা দুটোকে সম্পূর্ণ মিরর ইমেজের মতো করে এঁকেছে। পিছনের ব্যাকগ্রাউন্ড কালো প্রাসাব করা। আর্য ছবি দেখে নিজের মনে মনেই বলল, ইউনিডিরেকশনাল লাইন টপিকে এটা কিসের ছবি আঁকছিল নিলয়? এরপরে সে ভালো করে ঘরটা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে হাতে পড়ল পুরনো ছোট্ট বইটা। ড্রয়ারের ভিতর থেকে সেটা বার করে কয়েকটা পাতা উল্টে দেখতেই ক্যানভাসের আসল ছবিটা বেরিয়ে পড়ল। আর্যর চোখ বিস্ফারিত হয়ে গেল। মাই গুডনেস, এই ছবিটাই ও আঁকতে চেষ্টা করছিল। কিন্তু এটা কিসের ছবি? এরকম একটা চোখ, একটা কান, আর তাছাড়া নিলয় তো এরকম অ্যামেচারের মতো আঁকবে না। প্রথমে শুধু চোখ, তারপর পা। এভাবে তো আমরা ছবি আঁকি না। কেসটা কি? আর্য মনে মনে এসব ভাবছে, ঠিক তখনই পিছনের জঙ্গলের দিক থেকে এক রাশ দমকা বাতাস জানলাটা হুট করে খুলে দিল। হালকা একটা ঝড় উঠেছে হয়তো। কিছু বুঝে ওঠার আগেই একটা মরা পচা উটকো গন্ধ এসে ধাক্কা মারল আর্যর নাকে। তার মনে হলো পেট থেকে নাড়ি ভুড়ি সব যেন বেরিয়ে আসতে চাইছে। নাকে হাত দিয়ে বিরক্তি নিয়ে আর্য বলল, আজ এখানে আসাটাই ভুল হয়েছে। পুরো ঘর জুড়েই দুর্গন্ধ ছড়িয়ে আছে। কথাটা শেষ হলো না। ঠিক সেই সময় তার নজরে পড়ল পিছনের জঙ্গল থেকে আসা একটা মৃদু লালচে হলুদ আলোর আভাস। আর্য একটু একটু করে এগোতে শুরু করলো সেই আলোর উদ্দেশ্যে। এদিকে ডাক্তার শুভঙ্কর সর্বস্ব পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ইন্টারনাল প্রবলেম নেই, অন্য কারণে বাইরের সবকিছু ফাংশন করা বন্ধ করে দিচ্ছে। আস্তে আস্তে আরো হবে। তাহলে তাহলে এখন কি করতে বলছিস? কিছু তো একটা হয়েছে যেটা শুধু ওই জানে, আর তোকে বলার আগেই সব বন্ধ হয়ে গেছে। এটা না রে, এটা মেডিকেল জিনিস না। তাহলে করবোটা কি? নিমতলা শ্মশানে যা। আমার এক চেনা জানা তান্ত্রিক আছে, বয়স কম কিন্তু খুব ভালো মানের তান্ত্রিক। সে সব নিয়ে চর্চা করে, টোটকা দেয়। না কোনো টাকা পয়সা নেয় না, হ্যাঁ তার বদলে চাল আর আলু নেবে কিছু। এদিকে আর্য ততক্ষণে সেই স্তিমিত আগুনের সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীর তখন রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। একে তো ঝড় ওঠার মতো হাওয়া দিচ্ছে, আর এই জংলা জায়গার মাঝে সে দাঁড়িয়ে আছে। তার সামনের মাটিটা অস্বাভাবিক রকম উঁচু হয়ে আছে। তার উপরে পোড়া চাল আর তেল ছড়ানো। সেখানটায় আগুন জ্বলছে মর্মর শব্দ করে। চারিদিকে মরে পড়ে আছে কতগুলো পচে যাওয়া চড়াই পাখির মৃতদেহ। আর সমগ্র জায়গাটার ওপরে ভন ভন করে অসংখ্য মাছির দল উড়ে বেড়াচ্ছে। এগুলোরই গন্ধ বেরোচ্ছিল এতক্ষণ। আর্য বুঝতে পারছে এখানে আর যাই হোক, যা হচ্ছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। সে ছুটতে ছুটতে জঙ্গল থেকে আবার ঘরের ভিতরে যেতে থাকলো।
তুই শিওর যে এটা ওই তান্ত্রিক ঠিক করে দেবে? শুভঙ্কর ডাক্তার একটা তির্যক দৃষ্টিতে সুখেনবাবুকে দেখতে দেখতে একটা সিগারেট ধরিয়ে বললেন, তুই ভুলে যাচ্ছিস এই বিষয়ে কিঞ্চিত নলেজ আমারও আছে। আমি এটুকু শিওর এই মোমেন্টে বাড়ির কোথাও কিছু একটা হিন্ট তো দিচ্ছেই, যেটা তুই আর আমি দেখতে পাচ্ছি না। আর এই জন্যই আমাদের নিমতলা শ্মশানে যাওয়াটা দরকার। এই ওকে একা রেখে? হ্যাঁ, এত রাতে মানে কি করে যাব? যেতে তো হবেই সুখেন, বিফোর ইটস টু লেট। তিনজন মিহি লণ্ঠনের আলোতে সেই ঘরের মধ্যে বসে আছে। লোডশেডিং হয়ে গেছে একটু আগেই। ইতিমধ্যেই আর্য এসে ওনাদের সমস্ত কিছু খুলে বলেছে। রাত তখন প্রায় 11টা বাজতে চলল। ডাক্তার শুভঙ্কর বাইরের ছবিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, এই ছবির মধ্যেই কিছু আছে। ছবি অসম্পূর্ণ আর ভুল পদ্ধতিতে আঁকা। সুখেন, এই ছবি নিয়েই তোকে শ্মশানে যেতে হবে। কি? আপনারা এখন শ্মশানে যাবেন? আমি নই, সুখেন যাবে শুধু। হ্যাঁ, আমি বলছিলাম কি, তো 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 একটু চেনাশোনা বলি। হ্যাঁ, তো তো তুই যদি আমার সাথে যাস তো মানে অনেকটা অনেকটা ভরসা পাই আর কি। আমায় আবার যেতে হবে? ঠিক আছে, চল। আজ আর এমনিতেও পেশেন্ট নেই। এক মিনিট, আপনারা দুজনেই যদি ওকে ছেড়ে এখন শ্মশানে যান, তাহলে ওর কাছে কে থাকবে? ডক্টর শুভঙ্কর আর সুখেন মাস্টার দুজনেই তাকে একবার আপাদমস্তক পরীক্ষা করে নিলেন। আর্য একটু পিছিয়ে এসে বলল, অসম্ভব। এখানে ঢোকার পর থেকে আমার অস্বস্তি হচ্ছে। সারা রাত এখানে থাকার নরক দেখা আমার জন্য একই জিনিস। ডক্টর শুভঙ্কর তার সামনে এসে দাঁড়ালেন। মোমবাতির মৃদু হলদে আলোয় ওনার মুখটা কিরকম অস্বাভাবিক ঘোলাটে লাগছে। চশমার কাঁচের ভিতর দিয়ে তিনি তির্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার যদি আজ এই অবস্থা হতো আর তুমি যদি তোমার বন্ধুদের থেকে এই জিনিস শুনতে, তাহলে তোমার কেমন লাগতো? কয়েক মুহূর্ত আর্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। ডাক্তার এবারে তার কাঁধে হাত রেখে বললেন, এই বাড়িতে তোমার কোনো বিপদ নেই আর্য। যা বিপদ হবে সবই নিলয়ের। এখন তুমি বলো, তুমি এই বিপদের দিনে ওর পাশে থাকবে নাকি বাড়ি চলে যাবে? এরপর থাকবে না বলাটা রীতিমতো অভদ্রতা হবে। কাজেই একরকম থাকতে বাধ্য হলো আর্য। ডক্টর শুভঙ্কর বেশ খুশি হয়ে বললেন, বেশ সুখেন, চলো বেরিয়ে পড়ে যাক। এমনিতেই 11টা বেজে গেছে। বলছি, নিলয়ের আঁকার পাতাটা নিয়ে গেলে হয় না? আর্য ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলেই ওনারা দুজনে সেই ছোট্ট বইটা নিয়ে বেরিয়ে পড়লেন নিমতলা শ্মশানের উদ্দেশ্যে। আর্য নিলয়ের খাটের পাশে ছোট্ট চেয়ারটায় বসে মনে মনেই বলল, কেন যে এসব আঁকতে গেলি তুই? আর এদিকে শিল্পার ফোনটাও সুইচ অফ বলছে। উফ, আমার আর কিছু ভাল লাগছে না। বাইরে ঝড়ের দাপটটা একটু কমে এসেছে, তবে মৃদুমন্দ ঠান্ডা বাতাস দিচ্ছে বাইরে। ঠিক সেই মুহূর্তে আর্যর নাকে এলো একটা পোড়া পোড়া গ্যাসের মতো গন্ধ। গ্যাসের গন্ধ? রান্নাঘরে গ্যাসের নব খোলা নাকি? হুড়মুড়িয়ে অন্ধকারের মধ্যে দিয়ে হাতড়াতে হাতড়াতে রান্নাঘরে গিয়ে দেখল কিছুই নেই, কোনো গ্যাস লিক করছে না। তাহলে গ্যাসের গন্ধটা আসছে কোথা থেকে? ফিরে আসার সময় যে ঘরে নিলয়ের আঁকা ছবিটা রাখা ছিল তার সামনে থেকে আবারও সেই রকম গন্ধটা পেল সে। গন্ধটা এখান থেকেই আসে। মৃদুমন্দ পায়ে ভেতরে ঢুকে খোলা ক্যানভাসের দিকে চোখ পড়তেই অদ্ভুত দৃষ্টিতে সে দেখল ছবিটা থেকেই একটা ধূপের ধোঁয়ার কুণ্ডলীর মতো পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। সেই একটা বৃহৎ আকৃতির চোখ অতীব গহীন দৃষ্টিতে অন্ধকারের কালিমা ভেদ করে তার ভিতরটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে।
ওখানেই হুড়মুড়িয়ে পড়ে গেল আর্য। গ্যাসের পোড়া গন্ধটা আরো তীব্র আর ঝাঁঝালো হয়ে আসে। তার পরের দৃশ্যে যা দেখল সেটা হয়তো তার মস্তিষ্ক প্রসূত চিত্রশিল্পীর অঙ্কন ক্ষমতাকে চিরতরের জন্য পঙ্গু করে দিল। এত রাতে কোনো গাড়ি পাওয়া দুষ্কর। তার উপরে এই জায়গাটায় খুব একটা সুনাম নেই। একজন মাতাল ভ্যানওয়ালাকে নগদ 20 টাকা দিতে দুজনকে নিমতলা ঘাটের কাছে নামিয়ে দিল। সমগ্র এলাকাটা একরকম শুনশান এবং ফাঁকা। কেবল দূর থেকে একটা খুবই ছোট্ট অর্ধনগ্ন মন্দির গোছের কি যেন দেখা যাচ্ছে। সেখানে আলো জ্বলছে আর মৃদু ঘণ্টার শব্দ কানে আসছে। ডক্টর শুভঙ্কর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, আলো জ্বলছে মানে তিনি এখনো জেগে আছেন। এদিকে তো কখনো কোনো মন্দির দেখিনি। এটা শ্মশানঘাটের পিছন দিক। যারা সামনে দিয়ে আসে তারা দেখতে পায় না। তিনি বিশেষভাবে ওনার রাতের পুজোর জন্য এই মন্দির বানিয়েছেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। কিন্তু তুই ওই তিনি করে বলছিস কেন? মানে তুই যে বলি আমাদের থেকে অনেক ছোট। বয়স সবসময় ম্যাটার করে না। তিনি যা করেছেন সেটা যে কোনো সাধারণ মানুষ অর্জন করতে পারে না। নিজের শ্রাদ্ধ নিজে করে নিজেকে সাংসারিক মায়াবন্ধনের হাত থেকে মুক্ত করেছেন, নিজেকে তন্ত্রজ্ঞ করে তুলেছেন। মহাডামরে পদার্পণ করেছেন গত মাসেই। মহাবিদ্যার বিভিন্ন শাখা নিয়ে বিশদে পড়াশোনা আছে ওনার। তোর আমার থেকে বয়সে ছোট হলেও বাহ্যিক জ্ঞান এবং জীবনকে বোঝার ও উপলব্ধি করার ক্ষমতা তোর আমার থেকে 1000 গুণ বেশি। আর কথা না বাড়িয়ে চল, দেখি কি অবস্থা। হাঁটতে হাঁটতে ওনারা মন্দিরের দিকে এগিয়ে গেলেন। একে তো শীতের ঠান্ডা রাত, তার উপরে গঙ্গার পার, আবার সাথে হাওয়াও দিচ্ছে। সব মিলিয়ে একটা জমাট বাঁধা পরিবেশ। মন্দিরের সামনে আসতেই প্রথমেই তাদের চোখে পড়ল একটা কালী মূর্তি, অনেকটা শ্মশান কালীর মূর্তি। মূর্তির সামনে বসে আছেন একজন রক্তবস্ত্র পরিহিত মাঝবয়সী যুবক, গলায় রক্ত জবার মালা পরানো। লম্বা ভিজে কালো চুলগুলো ঘাড়ের উপরে পড়ে আছে। নগ্ন পিঠে বিন্দু বিন্দু জলকণা গড়িয়ে পড়ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাল ফুলের সমারোহ। ওং ক্রিং কালায় নমঃ পঞ্চমৃত স্নানম সমর্পয়ামি। ওং ক্রিং কালায় নমঃ গঙ্গা স্নানম সমর্পয়ামি। আরতি করছেন তিনি হাতের উপরে একটা প্রদীপদানি ধরে রেখে। হলুদ আগুনের উজ্জ্বল ছটায় মায়ের ক্রুদ্ধ রক্তিম চক্ষুদয় আরো ভয়ঙ্করী এবং বিকট দর্শনা হয়ে উঠেছে। সুখেনবাবুর নজর গেল একদিকে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা হাঁড়ি কাঠের উপরে। তিনি আঁতকে উঠতেই শুভঙ্করবাবু ওনার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, আগে চল ছিল, এখন নেই। তাছাড়া শ্মশানকালীর সামনে রাখতে হয়। ওনাদের ফিসফিস শুনে সামনের মানুষটি আরতি থামিয়ে দিলেন। শুভঙ্করবাবু পিছন থেকেই বললেন, অগ্নিশ্বর ঠাকুর, আমি ডক্টর শুভঙ্কর। এত রাতে এখানে হঠাৎ কি মনে করে? আর সাথে ওটা কাকে এনেছেন? ঠাকুর, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসলে প্রায় জীবন মরণ সমস্যা। ইনি আমার বন্ধু সুখেন মাইতি। ওনারই ছাত্র, বা বলতে পারেন সন্তানের মতোই একজনের একটা অদ্ভুত কমপ্লিকেশন এসেছে। হাতে সময় কম, তাই আপনার কাছে এলাম। তিনি এবার উঠে দাঁড়ালেন। এখনো বাইরের দুজন ওনার মুখ দেখেননি। তিনি পিছন ফেরা অবস্থাতেই মাথার উপরে দুটো হাত তুলে মাকে প্রণাম করার ভঙ্গিতে বললেন, মায়ের কাছে এসে ব্যবসার হিসেব করার জন্য রানী রাসমণিকে, মায়ের একনিষ্ঠ ভক্ত ঠাকুর রামকৃষ্ণের হাতে প্রহাস হইতে হয়েছিল জানেন তো। সেই মাকেই যদি টেনে ব্যবসার কাজে নামানো হয় তাহলে তো স্বয়ং মাও হয়তো ক্ষমা করবেন না। কি তাই তো সুখেন বাবু? সুখেন মাস্টার কিছুই বুঝতে পারল না। তাই অগ্নিশ্বর ঠাকুর মৃদু হাসি হেসে বললেন,
আমার বাড়ির দাওয়ায় গিয়ে অপেক্ষা করুন, আমি আসছি। শুভঙ্করবাবু আর কোনো উত্তরের অপেক্ষা না করেই একরকম টানতে টানতে ওনাকে মন্দিরের পিছনে ওনার লাগোয়া বাড়ির দাওয়ায় গিয়ে বসালেন। বেশ কিছুক্ষণের মধ্যেই অগ্নিশ্বর ঠাকুর এলেন। সুখেনবাবু অবাক হয়ে গেলেন। এত কম বয়সী হবেন তিনি ভাবতে পারেননি। খুব বড় জোর নিলয়ের সমবয়সী বা 1 বছরের বড় হবেন। মুখ ভর্তি ভেজা দাড়ি। ওনাকে দেখে মনে হচ্ছে তিনি একটু আগে স্নান করেছেন। এই অস্থি কামানো ঠান্ডাতেও তিনি কেবল একটা লাল উর্নি গায়ে দিয়ে বসলেন। সুখেনবাবু এখনো ওনার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখ দুটো কেমন যেন অদ্ভুত নীলাভ। এদিকে তিনি নির্বিকার ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে বললেন, বলুন, কি হয়েছে যে এত রাতেই ছুটতে ছুটতে এলেন? শুভঙ্করবাবু কনুই দিয়ে ওনাকে একটা খোঁচা মারলে ওনার হুঁশ ফিরে এলো। তিনি একটু ইতস্তত করে বলা শুরু করলেন, প্রণাম প্রণাম ঠাকুর। আমার বন্ধুর ছেলের জন্যই আপনার কাছে আসা। ও খুব ভালো ছবি আঁকে। তো এবছরের ছবির প্লট ছিল একমুখী। আমি আমি জানতে চেয়েছিলাম কি আঁকছে, কিন্তু সে আমায় জানতে দেয়নি। 2 দিন পর থেকে ওর চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে, আর তারপর আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর হ্যাঁ, এখন তো আর হাঁটতে চলতেও পারে না। শরীরের জায়গায় জায়গায় চামড়া সব পচে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তখনও জানতাম না মানে ও ঠিক কি করছে। আজ একটু আগে ওর এক বন্ধুর সাহায্যে জানতে পারলাম ওর ক্যানভাসে এই ছবিটার শুধু চোখ আর হাঁটু থেকে পা অব্দি আঁকা। হ্যাঁ, মানে এই যে দেখুন। এই বলে তিনি নিজের সাথে নিয়ে আসা সেই ছোট্ট পাতলা বইটা ওনার দিকে এগিয়ে দিলেন। অগ্নিশ্বর তান্ত্রিক সিগারেট ফেলে দিয়ে ভালো করে বইটা দেখলেন। তারপরে ফোনে তোলা ছবিটা এগিয়ে দিলেন। তিনি কোনো কথা বলছেন না দেখে সুখেনবাবু আবার বলতে শুরু করেছিলেন, তারপর আরো দেখলাম যে ওদের বাড়ির পেছনের জঙ্গলে একটা জায়গায় মাটি উঁচু হয়ে আছে, পোড়া চাল আর তেল পড়ে রয়েছে। আশেপাশে চড়াই পাখির মৃতদেহ পড়ে আছে। মাছি উঠছে আর দিক দিক করে আগুন জ্বলছে। কি তাই তো? এবার অবাক হওয়ার পালা দুজনেরই ছিল। তিনি কিভাবে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন সেটাই ওনারা বুঝতে পারছেন না। অগ্নিশ্বর তান্ত্রিক ছবিটা একবার মাথায় ঠেকিয়ে প্রণাম করে বললেন, এই ছবিতে যাকে দেখছেন ওনার নাম দেবী একজটা। তিনি হিন্দু এবং বৌদ্ধ বজ্রযান উভয় ধারায় পূজিত এক ভয়ঙ্করী এবং শক্তিশালী দেবী। খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতকে ওনার পুজো বাংলা, বিহার, নেপাল এবং তিব্বতের বিভিন্ন স্থানে ওনার পুজো শুরু হয়। তখন উনি ধর্মরক্ষক হিসেবে পূজিত হতেন। এরপর 9ম থেকে 13শ শতাব্দীর মধ্যে বর্তমান আসাম, উড়িষ্যা এইসব স্থানে তিনি উগ্র শক্তির এবং উন্মত্ত তেজের রূপ হিসেবে পুজো পেতে শুরু করেন। সাধারণত ওনার গায়ের রং নীল বা কালোই হয়ে থাকে। মাথার এই জটার জন্যই ওনার এরকম নামকরণ। অনেকাংশে ওনাকে মরার খুলি বা কাটা মুন্ডু ধারণ করতে দেখা যায়। আমাদের হিন্দু ধর্মের সাথে মেশালে ওনাকে দেবী কালীর বা তারার 21 বিশেষ বৌদ্ধ রূপের একটি রূপের মধ্যেও গণ্য করা হয়। এবং বৌদ্ধ ধর্মে সুরক্ষার দেবী লুতারার আর এক নাম হলো দেবী একজটা। এবং কিছু ক্ষেত্রে ওনার সাথে বজ্র বরাইর প্রভাব লক্ষ্য করা যায়। তিনি মায়া ভঙ্গ করেন এবং দুর্বল সাধকের জন্য তিনি অত্যাধিক বিপজ্জনক। এইটুকু বলে তিনি একটু থামলেন। পাশে রাখা ঘটি থেকে ঢকঢক করে জল খেয়ে নিলেন। বাকি দুজনে এতক্ষণে অধীর আগ্রহে ওনার কথা শুনছিলেন। হাওয়ার পরিমাণটা রাত বাড়ার সাথে সাথে ক্রমেই স্থিমিত হয়ে আসছিল। কেউ যেন নিজের হাতে পরিবেশের স্বতঃস্ফূর্ততাকে একটু একটু করে স্তব্ধ করে দিচ্ছিল।
আর্য যখন রীতিমতো মাটিতে পড়ে ঘাবি খাচ্ছে, অন্ধকারের মধ্যেও তার চোখের সামনে ঘটে চলেছে এক অলৌকিক ঘটনা। ক্যানভাসের ওপরে একটু একটু করে ছবি নিজের মতোই তৈরি হচ্ছে। সম্পূর্ণ পা থেকে শুরু করে কোমর অবধি এসে বুকে এসে থেমে গেল। এখন ছবির মতো মূর্তিটা অনেকটাই সেই বইয়ের ছবির মতোই লাগছে। সম্পূর্ণ দেহটা নিগূঢ় অমাবস্যার মতো নিকষ কালো। বাহুযুগলের স্থানে কেবলই একটি মাত্র স্তন। সত্যি তিনি একমুখী, তার চিহ্ন ওনার শারীরিক অবয়বেই দেখা যায়। গলায় হাতের কবজিতে, পায়ের গোড়ালির কাছে রুদ্রাক্ষের মালা এবং একটি নরকঙ্কালের মুন্ডমালা পরিধান করে আছেন তিনি। ছবি থেকে একটা গার্হ ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে। একটু একটু করে পুরা গন্ধটাও যেন কমে আসছে বলে মনে হলো তার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর্যর। রাতটা একটা অবিস্মরণীয় রাত হয়ে রয়ে গেল তার কাছে। দেবীর একটা চোখের তির্যক দৃষ্টি ইঁদুরের সকল সত্তাকে টেনে হিঁচড়ে বের করে আনতে শুরু করলো। ইতিমধ্যেই দুবার আকাশে ঘন মেঘের গুরুগম্ভীর গর্জন শুনতে পাওয়া গেল। শেষ রাতের দিকে এক পশলা বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। অগ্নিশ্বর তান্ত্রিক আর একটা সিগারেট ধরিয়ে বললেন, দেবী সাধারণত পুজোর বিষয় নয়। গুরু এবং শাস্ত্র ব্যতীত ওনার পূজা সম্ভব নয়। তিনি কখনোই সাধকের ইচ্ছে পূরণ বা কোনো রকম বর প্রদান করেন না। তবে ওনাকে ব্যবসায়িক বা নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহার করা শুরু করলে এবং তিনি যদি গুরু মন্ত্রে দীক্ষিত না থাকে, তবে কালান্তক হয়ে নেমে আসে পর্যায়ক্রমে মৃত্যু। দেবী একটু একটু করে উন্মত্ত হয়ে ওনার চারপাশে নৃত্য শুরু করেন এবং ওনার প্রকাশের সাথে সাথে একটু একটু করে আহ্বানকারীর, অর্থাৎ যিনি ওনার কাছে পূজারী হিসেবে চিহ্নিত, তার শারীরিক ক্ষয় হতে শুরু করে, অঙ্গ বিকল হয়ে যেতে শুরু করে, আর অভ্যন্তরীণ কোনো লক্ষণ দেখা যায় না। আর এটাই হলো মৃত্যুর প্রথম পদক্ষেপ। এদিকে আর্য হঠাৎ করেই একটা মৃদু গোঙানির স্বর শুনতে পেল। আওয়াজটা পাশের ঘর থেকেই আসছে। কোনো মতে দৌড়ে গিয়ে ছুটে গেল নিলয়ের ঘরে। নাকে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না আর্য। সে লণ্ঠনের আগুনের হলদে আলোয় দেখল নিলয়ের শরীরটা বুক অবধি চামড়া স্যাঁতস্যাঁতে হয়ে পচতে শুরু করেছে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই সে গোঁ করে গোঙাচ্ছে। প্রতিবারের গোঙানিতে তার মুখের ভিতর থেকে সাদাটে গ্যাজলা বেরিয়ে আসছে। সারাটা শরীরের ওপরে একদল মাছি ভন ভন করে উঠছে। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না আর্য। গন্ধের চোটে কাস্তে কাস্তে বেরিয়ে এলো বাইরে। নিজেকে একটু ধাতস্থ করে নিতেই প্রথমেই ঢক ঢক করে এক বোতল জল নিঃশেষ করে দিল। তারপরে হাঁপাতে হাঁপাতে আবারও ফিরে গেল সেই আঁকার ঘরে। এতক্ষণে গ্যাসের পোড়া গন্ধটাও উধাও হয়ে গেছে সম্পূর্ণ। ক্যানভাসটা চাদর দিয়ে আবার ঢেকে দিয়ে নিজের মনে মনেই সে বলল, তার মানে তার মানে ছবিতে যে যে জায়গা তৈরি হচ্ছে নিলয়ের শরীরের সেই সেই জায়গাগুলো একটা একটা করে পচে যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর মৃত্যু! কিন্তু কিন্তু কোনোভাবে কি ওকে বাঁচানো যায় না? যতক্ষণ না ওনারা ফিরে আসছেন বলা যাচ্ছে না। কিন্তু এই গন্ধটা আর্য দেখল খাটের নিচে সুগন্ধি ধূপটা শেষ হয়ে গেছে। নাকে মুখের উপর রুমালটা ভালো করে চাপা দিয়ে ধরে
ঘরের ভিতরে ঢুকে আর একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিল। তারপরে আর একটা কাপড় নিয়ে নিলয়ের মুখের ওপর থেকে সাদাটে গ্যাজলাটা মুছে দিল। তার শরীরের মুখ বাদ দিয়ে বাকি বেশিরভাগ অংশই ক্ষয় হয়ে পচে গেছে। মাছির দল সেই পচে যাওয়া জায়গার ওপর খুঁটে খুঁটে খাচ্ছে। কয়েকটা সাদাটে পোকাও হয়তো সেই পচন ধরা চামড়ার ওপর দিয়ে ভিতরে ঢুকে গেল। জমাট মাথা লালচে ছোপ ছোপ দাগ পড়ে গেছে চামড়ার ওপরে। দৃশ্যটা সহ্য হলো না আর্যর। মুখে হাত দিয়ে বাইরে এসে হরহর করে বমি করতে শুরু করলো সে। আজকের রাতটা যেন তার জীবনের সবচেয়ে লম্বা রাত। শরীর ক্ষয় পায় বলতে তাও আপনি কিরকম বলতে চাইছেন? শুভঙ্কর ডাক্তারের এই প্রশ্নে ছন্দটা হারিয়ে ফেললেন অগ্নিশ্বর তান্ত্রিক। এখন ছিঁড়ি ছিঁড়ি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সময় প্রায় মধ্যরাত। পরিবেশ জুড়ে একটা নিকষ কালো অন্ধকারের প্রলেপ লেগে রয়েছে। ওনারা সকলেই দাওয়ার ভিতরে গিয়ে বসলেন। অগ্নিশ্বর তান্ত্রিক ভিতরের ঘর থেকে তিনজনের জন্য কিছু ফল নিয়ে এসে বললেন, আমার বাড়ি থেকে কেউ কখনো শূন্য মুখে ফেরত যায় না। অনুগ্রহ করে আপাতত এটুকু গ্রহণ করুন। ওনারা ফলাহার গ্রহণ করা শুরু করলে অগ্নিশ্বর তান্ত্রিক আবার চোখ বন্ধ করে বলা শুরু করলেন, শরীরের ক্ষয়, এর অর্থ ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে থাকা, বাইরের চামড়া মাংস সব শিথিল হতে শুরু করা, দুর্গন্ধ বেরোনো, পোকায় খাওয়া, মাছির দল চামড়া খুঁটে খুঁটে খাওয়া, এরকম সমগ্র শরীরটা একটু একটু করে নষ্ট করে দেওয়া। আপনার বন্ধুপুত্রের আয়ু কমে আসছে। কথাটা তিনি বললেন সুখেন মাস্টারের উদ্দেশ্যে। উনি সবে একটা ফল উদরস্থ করতে গিয়েছিলেন, ঠিক তখনই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। অগ্নিশ্বর ঠাকুর ফোনের মধ্যে নিলয়ের আঁকা ছবি আর বাইরের ছবির পাশাপাশি তুলনা করিয়ে বললেন, আপনারা হয়তো কেউই খেয়াল করেননি যে দেবীর শরীরে যে জায়গার ছবি এখানে অঙ্কন হয়ে গেছে, আর সেই জায়গা পচনশীল হতে শুরু করেছে। তাহলে তো ছবি আঁকা বন্ধ করে দিলেই হয়। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। এই ছবি সে আদৌ আঁকছে না। সে শুধু ছবির প্রথম আঁচড় মেরেছিল দেবীকে মনে মনে স্মরণ করে। দেবীর আহ্বান ওঠেই হয়ে গেছিল। এখন এই ছবিতে দেবী নিজেই একটু একটু করে নিজের প্রকাশ ঘটাচ্ছেন, এবং এই ছবি আপনার বন্ধুপুত্র আঁকেনি সুখেন বাবু, এঁকেছেন স্বয়ং দেবী এক জটা। আপনার আজ বাড়ি ফিরে দেখবেন এইটুকু বাদে আরো অংশ ছবিতে আঁকা হয়ে গেছে, আর তার শরীরের সেই জায়গার চামড়াতেও পচন ধরতে শুরু করেছে। খাবার আর গলা দিয়ে নামলো না সুখেন মাস্টারের। তিনি কিছুই বুঝতে পারছেন না। শুভঙ্কর বাবু জিজ্ঞেস করে নিলেন, কবে শেষ আয়ুর দিন কি করে বুঝবো? বাড়ির পিছনের ওই ঢিবিতে যেদিন আগুনের শিখা দেখবেন, বুঝতে পারবেন তার পরের দিন রাতের মধ্যেই সব শেষ হতে চলেছে। কথাটা শুনে শুভঙ্করবাবু এবং সুখেনবাবু দুজনে স্তম্ভিত এবং ভীত হয়ে পড়লেন। শুভঙ্করবাবুর গলায় এবার রীতিমতো ভয়ের কম্পন অনুভূত হলো। আমরা আমরা তো আজ রাতেই সেই আগুন দেখেছি। তার মানে অন্ধকারের মধ্যেও অগ্নিশ্বরবাবুর বাঁ হাতের একটা আঙুল ওনারা সকলে উঠতে দেখলেন। ওনার চোখ মুখেও একটা চিন্তার ক্রূর ভাঁজ পড়ে আছে। তিনি বেশ গম্ভীর কণ্ঠে মাথা নিচু করে বললেন, হ্যাঁ, কালকের মধ্যরাতেই আপনার বন্ধুপুত্রের সব শেষ। তার আয়ু আর মাত্র একদিন। ওনার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আকাশের বুক জুড়ে একটা নীলচে সাদা আলোর রেখা চমকিয়ে উঠল, আর তার সাথে সাথেই তীব্র গর্জন করে বাজ পড়ল একটা। চারিদিক এলাকাটা এক মুহূর্তের জন্য সম্পূর্ণ উজ্জ্বল সাদা হয়ে গেল। আশেপাশেই কোথাও পড়েছে বাজটা, কিন্তু সুখেনবাবু এইটুকু সময়ের মধ্যেও
অগ্নিশ্বর তান্ত্রিকের মুখে একটা স্তিমিত প্রসন্নতার হাসি লক্ষ্য করেছিলেন। এতক্ষণে বৃষ্টির তেজটাও একটু বেশি বেড়ে গিয়েছে। আর ওনার এই প্রশ্নের উত্তরে অগ্নিশ্বর তান্ত্রিক ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে উঠে দাঁড়িয়ে দাওয়ার সামনে ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টিতে নিজের হাতটা ভেজাতে ভেজাতে দুটো শব্দই উচ্চারণ করলেন। এক জটাতন্ত্র সাধনা।